আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। চলুন জেনে নিই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, ঢাকায় বায়ু দূষণ বাড়ছে, আওয়ামী লীগের 15 বছরের সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, সংকটে কারিগরি শিক্ষা এক যুগে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি। নিজ দেশে মুসলিমদের উপর অসংখ্য নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনা নেই, এটা দ্বিচারিতা, ফেসবুক পোস্টে আসিফ নজরুল। দেখছি সমকাল শিরোনাম করেছে, নিয়ম নীতির তোয়াক্কা না করে বাড়ে ওষুধের দাম, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতির ব্যর্থতা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, তথ্য প্রযুক্তির 25 কোটি টাকার প্রকল্প, পলকের ভয়াবহ লুটপাট, ভিআইপি মামলা, ভিআইপি চাঁদাবাজি, রাখাইনে বোমা হামলা, বোমা বিস্ফোরণ, বিমান হামলা, বোমা বিস্ফোরণ। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত তৎপর, মাঠ গুছাচ্ছে দুই দল, হত্যাকাণ্ডে জড়িত 30 জনকে খুঁজছে পুলিশ, চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে, মার্কিন নিষেধাজ্ঞা, 2022 সাল থেকেই বাড়তে থাকে সরকার পতনের সংখ্যা, বেড়ে যায় অর্থ পাচারও। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাই রিস্ক জব, লো পে অফ রতন দ্য হান্টিং শ্যাডো ওভার সুনামগঞ্জ ওয়েটল্যান্ডস। সুমন, আমরা শিরোনামগুলো দেখলাম। তো দৈনিক প্রথম আলোতে দেখলাম একটা শিরোনাম হয়েছে ঢাকার বায়ু দূষণ নিয়ে। হ্যাঁ, এটা বেশ কয়েক বছর ধরে আমাদের দেখছি যে বায়ু দূষণ একেবারেই একদম ইয়েতে গিয়ে ঠেকেছে, ঝুঁকিপূর্ণ অবস্থায়, ভয়াবহ ঝুঁকিপূর্ণ। তো এই বিষয়টাকে আসলে আমরা কিভাবে উতরাতে পারি, বা এটা আসলে সামনের দিকে আমাদের কি অবস্থা মোকাবেলা করব আমরা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের জবাব যদি শেষ থেকে শুরু করি, তাহলে এইভাবে বলতে হয় যে এইটা মোকাবেলার জন্য দরকার আপনার খুব সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী পদক্ষেপ এবং খুব আন্তরিকতা নিয়ে কাজে নামা। আমরা জানি ঢাকায় বায়ু দূষণের অনেকগুলো কারণ আছে। এর মধ্যে মানে খুব স্বাভাবিকভাবেই চলে আসে যে আপনার ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস এফেক্টের যে বিষয়টা, সেইটা। আর তার চেয়ে বড় আরও একটা বিষয় যে ঢাকা স্পেশালি আপনার আয়তনের দিক থেকে খুব বড় শহর নয়, খুব আমরা মেগা সিটি বলি, অত বড় নয়, মানে জনসংখ্যা যে অনুপাতে আছে সেই তুলনায় এখানে গাড়ি ঘোড়া একেবারে পর্যাপ্ত, গাড়ি ঘোড়া সব মিলে এই পরিস্থিতি। এবং এইটা নতুন নয়, যেটা আপনিও বললেন যে এটা কয়েক বছর ধরেই চলছে। প্রায়ই যে আবহাওয়ার যে আপনার বায়ু দূষণ পরিমাপক যে হিসেবটা, সেই পরিসংখ্যানে প্রায় ঢাকার নাম উঠে আসে। ঢাকা, দিল্লি, জাকার্তা এগুলো প্রায় উঠে আসে, শীর্ষ দিকে উঠে আসে। আগেও আমরা দেখলাম যে দিল্লির স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এ কারণে, বায়ু দূষণের কারণে শুধুমাত্র। তো আমরা দিল্লির কাছাকাছি আমাদেরও অবস্থান। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার যানবাহনের যে পর্যাপ্ততা, এই জায়গায় আমি মনে করি একটা নিয়ন্ত্রণ দরকার। অসংখ্য ঢাকায় যে গণপরিবহনগুলো চলাচল করে, এর আপনার আমার মনে হয় যে বেশিরভাগই ফিটনেসবিহীন। প্রত্যেকটা যন্ত্রযানের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, নির্দিষ্ট মেয়াদের পরে সেই যানটা রাস্তায় গেলে যে রাস্তায় যে কালো ধোঁয়া, যানবাহনের যে কালো ধোঁয়া এবং ধুলা, এই ধূলিকণা এবং কালো ধোঁয়া, এই দুইটা সবচেয়ে বেশি ক্ষতিকর। এই দুইটার মধ্যে সীসা এবং অন্যান্য ক্ষতিকর যে মানে অনুষঙ্গগুলো থাকে, যেটা আমাদের নিঃশ্বাসের সাথে আমরা নেই, যার ফলশ্রুতি হচ্ছে অ্যাজমা, শ্বাসকষ্ট, এই ধরনের মানে নানা রোগ। তো এই জায়গাটিতে আমার মনে হয় যে খুব সহজেই একটা কাজ সরকার যেটি করতে পারে, যে একটু
কঠোর হওয়া, আপনার এই বাতিল যানবাহন রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা সরকার পারে। রাজনৈতিক সরকার পারেনি, রাজনৈতিক সরকারের রাজনৈতিক চাপ থাকে, নানা কারণে পারে না, সেখানে সিন্ডিকেট কাজ করে, কিন্তু এই সরকার এই কাজটি করতে পারে খুব সহজেই। ফিটনেসবিহীন গাড়িগুলোকে নিষিদ্ধ করা, তুলে দেওয়া, যে কোনো মূল্যে তুলে দেওয়া, এটা কঠিন কাজ নয় এই সরকারের জন্য, এই কাজটি করতে পারে, এটি বড় একটি কাজ। আর পাশাপাশি আরও যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে জনসচেতনতা, সব জায়গায় জনগণের সম্পৃক্ততা, জনগণের অংশগ্রহণ দরকার। এই ক্ষেত্রে মানুষকেও সচেতন হতে হবে। ঢাকাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনার আমারও ভূমিকা আছে, এই জায়গাটায় সচেতনতা তৈরি করা এবং এটার জন্য একটি প্রকল্প নেওয়া জনসচেতনতা তৈরির জন্য। হ্যাঁ, এবং বায়ু দূষণের অন্য যে অনুষঙ্গগুলো আছে, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ এফেক্ট যেটা, সেই জায়গাটিতে হাত দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এটা ওভারনাইট সম্ভব নয়, বাট এটি করতে হবে আগামী প্রজন্মের জন্য। বাসযোগ্য ঢাকা করতে চাইলে এটি করতে হবে, জরুরি। এবং আমি মনে করি যে সরকারের সেইভাবে পদক্ষেপ নেওয়া উচিত, হোক সেটা দীর্ঘমেয়াদী, এখন না হোক, আমরা না হয় কষ্টই করলাম, পরের জেনারেশনের জন্য এটা স্বস্তি পায় যে তারা বাসযোগ্য শহরে বাস করছে, এটি দরকার সরকার। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে আসি যে প্রথম আলোতে দেখলাম একটা শিরোনাম, আওয়ামী লীগের 15 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে। এটা তো বহুল আলোচিত বিষয়, আমরাও এখানে আলোচনা করেছি এর আগে। আপনার আজকের রিপোর্টে যেটি উঠে আসছে যে 4টা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আওয়ামী লীগ, এর মধ্যে 1 নম্বর বোধহয় ব্যাংক খাত, তারপরে ভৌত অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি। এটা মোটামুটি সবারই জানা বিষয় যে এই জায়গাগুলোতে পুকুর চুরি হয়েছে, বিশেষ করে ব্যাংক খাতে। ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আপনার সাথে সাথে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে দেশের বাইরে। আচ্ছা, এই দুর্নীতিটা কি এই অন্তর্বর্তী সরকার কতটুকু আপনার মেকআপ করতে পারবে বলে, বা জিরোতে নিয়ে আসা সম্ভব কিনা, বা এর জন্য আসলে কি উদ্যোগ নিতে হবে? আমি এই প্রশ্নে আমি সরাসরি যদি বলি, আমি হতাশ। খুব সহজ নয়, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই টাকাটা যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে আমরা ওভারকাম করতে পারবো। এছাড়া এই ক্ষতি আমাদেরকে শ্রম দিয়ে, ঘাম দিয়ে, মানে যতটুকু সম্ভব ওভারকাম করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনার অসংখ্য ঋণ আছে, ব্যাংক ঋণ, যেগুলো কোনো প্রতিষ্ঠান নাই, বেনামি প্রতিষ্ঠান, একেবারে শুধু কাগজ দেখে শ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আবার আপনার এগুলো আদায়ে, মানে অনাদায়ী রয়ে গেছে, আদায় কার্যকর। আচ্ছা, এই সরকার কি এগুলো আদায় করা সম্ভব এই সরকারের পক্ষে? এখন যারা এইসব ঋণের গ্রহীতা তারাই তো এখনো গা ঢাকা দেয়া, বেশিরভাগই তাদের প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান অচলের মতো, কোনোটাই সরকার রিসিভার নিয়োগ করে, সরকারের প্রতিনিধি নিয়োগ করে চালানো হচ্ছে। কাজেই এই জায়গাটিতেও আপনি যদি বলেন, আমি হতাশ, ব্যক্তিগতভাবে আমি হতাশ, যে মনে হয় বিষয়টা খুব সহজ নয়, সহজে এটা ওভারকাম করা সম্ভব হবে না। তারপর আমরা আশা রাখতে পারি যতটুকুই আমাদের আসলে ফিরিয়ে এনে আমাদের ব্যাংকগুলোকে সচল করা যায়, বা ব্যাংকগুলোকে একটু ইয়ে করা যায়। জি, আপনার ব্যাংকে যেটা হয়েছে যে সবখানেই তো রক্ষকই ভক্ষক হয়েছে। ব্যাংক লুটের বিষয়টা হচ্ছে যে মালিকরা নিজেরাই, ব্যাংকের চেয়ারম্যান যিনি, তিনি টাকাগুলো, চেয়ারম্যান হয়েছেনই, তিনি টাকা লুটপাটের জন্য, টাকা জনগণের টাকা, জনগণের আমানত, সেটা উনি নিজের পকেটে ভরবেন। একটা প্রতিষ্ঠান যদি, একটা গ্রুপ, আমরা জানি বারবার চলে আসে আলোচনায়, এস আলম শিল্প গ্রুপ, তারা একটা ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ নিচ্ছে, যে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম। হ্যাঁ, এটি কি করে সম্ভব হয়? এবং সব বেশিরভাগ টাকাই তার পাচার করা। সিঙ্গাপুরে আছে, অন্য দেশে আছে, ব্যবসা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই এই অবস্থা। তো যখন রক্ষক ভক্ষক হয়, তখন আপনি তৃতীয় পক্ষ খুব একটা কিছু করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সুমন আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।